আপনি আসলে কাকে খুঁজতে আসছেন বলেন তো? মা মাকে। বাবা যাকেই পাই। এদের কথা মনে পড়ে? হ্যাঁ, খুব মনে পড়ে আমার বাবা মার কথা। হাতিয়া সন্দ্বীপ, জি। এখানে একটা চরের নাম বলছেন আপনি। চরের নাম এটা হইছে গিয়া আমি নলির চর না ভাটার চর কোনটা? নলির চর আর বাটার চর এটা আমি শুনছি, আমার কাছে লাগে মানে মনে আছে আমার কাছে, কিন্তু শিওর না আমি। পাশের গ্রামের নাম আমি এরকম শুনছি। নলির চর ভাটার চর। জি। তো ওখানে কি আপনার বাবার নাম বললে পেলেও পাওয়া যেতে পারে এরকম একটা অবস্থা, তাই কি? আপনার বাবা কি পেশায় ছিল? আমার বাবা ওই যে আমার দাদার ক্ষেত খাবার ছিল ওখানে। কি বাবার নাম কি আপনার বলেন তো? হানিফ। হানিফ। মায়ের নাম মনে নাই? না মায়ের ভাই বোনগুলোর নামগুলো একটু বলেন তো? ভাইয়ের ওই যে সৎ ভাই যেটা বললাম, বড় ভাই এই যে আমার। আলাউদ্দিন কে? হ্যাঁ ওইটাই। উনি। ওর নাম আর চাচার নাম মনে আছে মোস্তাক। জি। ফুপুর নাম লাইলি আমেনা, দুইজন ফুপু। মোস্তাক না, মোস্তফা। মোস্তফা নাম? লাইলি আমেনা। ফুপুর নাম লাইলি আমু, দুই ফুপু। ৩টা বাড়ি আছে। তিনটা বাড়ি বলেন? পরপর ৩টা বাড়ি আছে। প্রথম বাড়িতে পুকুর আছে। হুম। বাড়ির সামনে একটা উঠান আছে, পিছনে একটা পুকুর আছে। নামটা কি আপনার? এখনকার না, আগে আগের নামটা যেটা বাবা মা দিয়েছে? নাজমা। নাজমা। পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে আপনার। জি। নাজমার বয়স আমি দেখতে পাচ্ছি এখানে 30 বছর এবং হারিয়েছেন 8-9 বছর বয়সে। জি। তার মানে আমরা ধরতে পারি 20 থেকে 21 বছর আগের গল্প। বলেন তো কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে? আমি আমার একবারে প্রথম থেকে বলবো। হুম হুম হুম। আমার দাদাই আমার বুঝের বয়স থেকে আমি আমার নানার বাড়িতেই থাকি। আচ্ছা। তো হঠাৎ একদিন আমার দাদাই যায় আমাদেরকে নিয়ে আসে, আমার 2 ভাই বোনকে। আমার একটা ছোট ভাই আছে, ভাইকে আর আমাকে নিয়ে আসে দাদা নিয়ে আসছে কোথা থেকে? আমার নানা বাড়ি থেকে। নানা বাড়িতে কে কে ছিল? নানা ছিল, নানি ছিল, মামারা ছিল, হুম। কিন্তু তাদের কেউ নাম আমার মনে নেই। বাবা মা কেউ ছিল না নানা বাড়িতে? মা ছিল, বাবা ছিল না। বাবা বাবা ছিল না। দাদার বাড়িতে ছিল। আচ্ছা, দাদা গিয়ে আপনাকে নিয়ে আসলো আর সাথে কোন বোন? আর আমার ছোট একটা ভাই আছে। এই দুজনকে নিয়ে আসলো? আমাদের দুজনকে নিয়ে আসলো। ওকে। নিয়ে আমার মাকে আর আনে নাই, আমাকে নিয়ে আসলো। তো আপনার মা আসতে চাইলো না বা আপনাদেরকে নিয়ে কোনো কথোপকথন হচ্ছিল ওই সময়টাতে, কিছু বুঝতে পারছিলেন? না, ওগুলো আমার কিছু খেয়াল নাই। ওকে। নিয়ে বলেন। আসার পরে আমরা আসি। হুম। আসার পরে আমাকে আমার দাদি মূলত আমাকে এক বাসায় কাজে দেয়। হুম। ওখানে থাকা অবস্থায় আমাদের পাশেই এক জায়গায় কাজে দেয়। হুম। তো ওখানে ছোট ছিলাম তো খুব কাজ করাইতো। হুম। আর মানে অনেক ইয়া করতো। ওনার 3টা ছেলে ছিল, আমার যতটুকু মনে পড়ে ওনার 3টা ছেলে ছিল। আচ্ছা। তো ওখান থেকে আবার আমি একবার মানে তখন তো ছোট ছিলাম, বুঝতাম না, ওখান থেকে একবার পলায়ে গেছিলাম আমি। পলায়ে যাওয়ার পরে ওনারা কিভাবে জানি আমাকে আবার পাইছে, পাওয়ার পর আমার দাদা দাদির পাশে আমাকে পাঠাইয়া দেয়। আচ্ছা। পাঠাই দেওয়ার পরে আমি গ্রামে কিছুদিন থাকি। হুম। থাকার পরে আমার বাবা আরেকটা বিয়ে করে। হুম। বিয়ে করে ওই মাকে নিয়ে আলাদা থাকে। তো দাদি ছিল, ফুপুরা ছিল, মানে অতটা ইয়া চোখে নিত না আমাদেরকে। ওকে। তো আমারে আবার এক লোকের সাথে কাজে পাঠায়। তো সম্ভবত ওনার নাম, ওনারে গেঞ্জির ব্যাপারী বইলা ওনাকে ডাকতো আরকি। আমি শুনছি আমার যতটুকু ইতে। হুম। তো ওনার সাথে আমি ঢাকায় আসি। উনি ঢাকায় আমাকে কোন জায়গায় জানি একটা আত্মীয়র বাসায় রাখে। আচ্ছা। রাখার পরে আমি ওখানে কিছুদিন থাকি। থাকার পরে ওখান থেকে আবার উনি আমাকে নিয়ে অন্য একটা বাসায় কাজে দেয়। হুম। কাজে দেওয়ার পরে ওখানে এই খুব কাজ করাইতো। ঠিকমতো খাবারও দিত না। কাজ আচ্ছা। করাইতো। তো আমি খুব প্রতিদিন এরকম কান্না করতাম। কান্না করতে, করতে একদিন এক মুরুব্বি মহিলা আমাকে আইসা বলে, উনি আবার ওনাদের পাশেই এক জায়গায় বইসা থাকতো প্রতিদিন। আচ্ছা। শীতকাল ছিল তো উনি আইসা ওখানে রোদ পোহাইতো। তো উনি আমাকে একদিন বলতেছে, "তুই কান্না করিস কেন প্রতিদিন?" আমি বলি, "আমার তো ভালো লাগে না এখানে। তো আমি কি করব? হুম। আমরা অনেক কাজ করাই, আর একটু ভুল হইলে অনেক মারে। হুম। ঠিকমতো খাইতেও দেয় না।" পরে উনি বলল, "তো তোরে আমি এক জায়গায় নিয়ে যাবো, সেখানে অনেক শান্তি পাবি তুই। হুম। তো যাবি তুই?" তা আমি বুঝতে পারিনি যে ওখান থেকে নিয়ে গেলে যে আমি আর আমার পরিবারে এই থাকতে মহিলাটাকে কি পারবো আপনি না। আগে থেকে চিনতেন? না, না, চিনতেন না? চিনতাম না। তখন আপনি একটা বাসায় কাজ করেন অলরেডি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বাবা এই বাসায় আসতো মাঝে মাঝে? না, না, কখনো আসে নাই। এই বাসায় কাজে দিয়েছে কে আপনাকে? আমার দাদি পাঠাইছে। আচ্ছা, দাদিও আসে নাই কখনো? কখনো আসে নাই। ওকে। ওখানে মনে হয় আমি মূলত ৬-৭ মাস কি ১ বছর এমনই হবে ছিলাম। ওকে। থাকার পরে ওই মুরুব্বি আমারে নিয়া পাশেই মানে এখান থেকে ধরেন একটু দূর একটা বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর উনি বলল যে, "ওরে কোথা থেকে নিয়ে আসছেন আপনি?" হ্যাঁ। বলল যে, "এই পাশের এক কে বাসা থেকে।" বলতেছে এটা? এটা বলতেছে যাদের বাসায় নিয়ে গেছে তার। হ্যাঁ। পরে উনি বলতেছে যে, "ওকে তো এখানে রাখা যাবে না। যদি ওনারা খোঁজ করতে, করতে এখানে আইসা পড়েন তখন আমাদের একটা অন্যরকম হবে। হুম। তো ওরা এক কাজ করি আমার মেয়ের বাসায় পাঠায় দিই ব্রাহ্মণবাড়িয়া।" হুম। তো আমারে জিজ্ঞেস করলো। তাই আমি বললাম, "হ্যাঁ, যাবো, সমস্যা নেই।" হুম। পরে ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে দেখি আমার সেম বয়সী একটা মেয়ে ছিল। ওকে। ওনার একটা ছেলেও ছিল, ছোট। হুম। মেয়েটা ছিল বড়। হুম। তো মেয়েটা আমারে মনে করেন প্রতিনিয়ত জ্বালাইতো অনেক। মাইর দিত। মানে কোনো কিছুই না, কোনো অন্যায়-টন্যায় কিছুই না, শুধু, শুধু আমাকে মারতো। হুম। মারতো আর কোনো অন্যায় করে আমার উপর চাপাইয়া দিত। তো ওর আম্মু বুঝতো না, কিন্তু ওর আব্বুটা অনেক ভালো ছিল। ওখানে আপনি ছিলেন কি, মানে কাজের হেল্প জি, করতেন? আচ্ছা। জি, কাজ-কাম করতাম ওখানে। তো বাসা থেকে বের হইতেও দিত না। পরে ওখান থেকে এরকম করতো দেখে আমি একদিন ময়লা ফালানোর নাম দিয়ে ওখান থেকেও পলাইয়া যাই। পলায়ে যাওয়ার পরে অন্য জায়গায় আরেকজনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি ওখানে থাকি, আমি অনেকদিনই থাকি। প্রায় ২-৩ মাস থাকি। থাকার পরে উনারা জানি কিভাবে মানে ওই জায়গার সন্ধান পাইয়া ফেলাইছে। হুম। ওই সন্ধান পাইয়া ফেলাইছে পরে উনারা আমাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আবার ঢাকায় পাঠায় দিছে উনার আম্মুর বাসায়। যেখান থেকে আমাকে নিয়ে গেছে সেখানেই আবার পাঠায় দিছে। হুম। পাঠায় দেওয়ার পরে তো ওনারাও আবার একটু অন্যরকম ইয়া করলো আমার সাথে, চিল্লাফাল্লা করলো অনেক যে, "তুই এরকম করিস কেন?" এই সেই। পরে মানে তখন আমি বুঝি নাই যে আমি
এই বাসার থেকে তা আমি এত না ইয়া করে আমি এখান থেকে যে বাসা থেকে আসছি ওখানে যাইয়া আমার দেশের বাড়ি চলে যায়, মানে ওই বুঝটা আমার ভিতরে আসে নাই। তো ওনারা আবার আমাকে ওখানে পাঠায় দেয়, ব্রাহ্মণবাড়িয়া পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে আবার আমি ওখানে কিছুদিন থাকি। থাকার পরে ওখান থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া একটা রেল স্টেশন আছে, রেল স্টেশনে পলাইয়া যাই। ওখানেও আবার ময়লা ফালানোর নাম দিয়ে আমি ওখান থেকে চলে যাই। চলে যাওয়ার পরে রেল স্টেশনে বসে বসে কাঁদতেছিলাম। পরে প্রায় তখন আমার বয়স ভালোই হবে, উম, ভালোই বুঝি তখন। তো কান্তাসি, পরে একজন বললো কি রে তুই এখানে এসে কান্তাছিস কেন? পরে আমি বললাম যে আমি তো এক বাসা থেকে পলাই আইছি, আমি তো আর ওই বাসায় যাবো না, এখন এখন আমি কিভাবে কি করব। পরে উনি বললো সকালে পলাই আইছি, রাত হয়ে গেছে। তো উনি বললো এখানে তো জায়গাটা ভালো না, তুই এখানে বসে থাকবি এমন কইরা, এখান থেকে চল। তাই আমি কই, কোথায় যাবো? বললো যে চল আমাদের বাসায় চল। পরে বাসায় যাওয়ার পরে উনি আবার আরেক বাসায় কাজে নিয়ে যায় আমারে। তো উনি কাজে নিয়ে যাওয়ার পরে উনি আবার বললো যে না ওই পলাই আইছে, অন্য বাসার থেকে কিছু কি নিয়ে আসছে নাকি। তো ওই মেয়েটা বললো যে না, ও তো কিছু নিয়ে আসে নাই, ওই খালি কাপড় চোপড় নিয়ে আর কিছুই আনে নাই, কিছু আনলে তো আমরা দেখতাম, ওর তো আর থাকার জায়গা নেই এখানে কোনো। বললো যে না ওরে রাখা যাবে না, সারাদিন কাজ করবো, রাইতে আমরা রাখতে পারবো না। তো আমি বলি যে না রাইতে আমি কোথায় থাকবো, তাইলে আমি থাকবো না এখানে। তো আপুরে বললাম যে না আমি এখানে থাকবো না, আমাকে আপনি অন্য কোনো ব্যবস্থা করে দেন। তো উনি আমার জিজ্ঞেস করলো তুই কোথায় থাকতি আগে? আমি বললাম আমি ঢাকায় থাকতাম। পরে উনি আবার নিয়ে যায় একজনের দ্বারে, উনি সম্ভবত নারীদের নিয়ে একটা সংস্থায় কাজ করতো। আচ্ছা। পরে ওই আফুর দ্বারে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে উনি বললো যে তুই তো অনেক ছোট, তুই তো আমাদের এখানে কোনো কাজ করতে পারবিও না, তাই তোরা আমি আমার ঢাকায় এক বান্ধবীর বাসায় পাঠাইয়া দিই। তো এই কথা বলে উনি আমার ঢাকায় বাসা ওনার বান্ধবীর বাসায় পাঠাইয়া দেয়। পাঠায় দেওয়ার পরে আমি আসি। ওখানে আমার বয়সে একটা, আমার চেয়ে ছোট একটা ছেলে আছে, তার সাথে খেলাধুলা করার জন্য, ঘরের কাজকাম করার জন্য নিয়ে আসে আমাকে। তারপর ওখানে আমি কিছু বছর থাকি, কিন্তু ওখানে পরে আমি জানতে পারি যে ওই লোকটা নাকি ভালো ছিল না, যে বাসায় আসি ওই লোকটা ভালো ছিল না। তো মানে ওই আফুরও অনেক মারধর করতো ওনার স্বামী আগেও একটা বিয়ে করছে, দেশের থেকে একটা সৎ মেয়ে আসতো, ওই মেয়ে এসে মাঝে মধ্যে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। তো ওখানেও থাকি, অনেক প্রায় 2-3 বছর থাকি। থাকার পরে আমার এক ওনাদের বাসায়, ওনার বোনের বাসায় এক মেয়ে কাজ করতো, মেয়েকে এক মহিলা কাজ করতো। তো ওনার মাধ্যমে আমি আবার ওখান থেকে, ওনার বইলেই এটা থেকে আর পলাইয়া যায়নি, এখান থেকে বলেই গেছি। তো ওনার বললাম জাফা আপনার স্বামী তো ভালো ব্যবহার করে না, মানে আগে আমার মানে অনেক আদর করতো, কিন্তু হঠাৎ করে জানি না একদিন কি হইলো, উনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করা শুরু করলো। তারপরে আমি আর মানে আমার কাছে আর ভালো লাগেনি ওনার ব্যবহারটা। পরে আমি ওখান থেকে ওনারে বলি যে না আপনাদের বাসায় আমি থাকবো না, আমি এখান থেকে চলে যেতে চাই। পরে বলছে তুই কোথায় যাবি, কিভাবে যাবি, তুই তো কিছু জানিস না। পরে আমি বললাম যে না আমি এই আপনাদের বাসায় যে আপনার মার বাসায় যে একটা লোক কাজ, মহিলা কাজ করে, আমি ওনার সাথে যাব, ওনার সাথে যাই আমি গার্মেন্টস চাকরি করবো। পরে উনি ওনার সাথে দিয়ে দেয় আমারে। বলছে ঠিক আছে, আমার স্বামীও যখন ভালো না, কোন সময় কি হয়ে যায় আমি বলতে পারি না, আমি বাসায় থাকি না, আমিও কাজে থাকি, আমার ছেলেও থাকে না বাসায়। তো আমি বলছি ঠিক আছে আমার আপনি দিয়ে দেন, এটাই ভালো হবে। পরে ওই মহিলার সাথে আমি কাজে যাই, এই ইস্টার্ন হাউজিং আসি। আসার পরে ওখান থেকে আমি একটা গার্মেন্টসে ঢুকি। গার্মেন্টসে ঢুকার পরে এই গার্মেন্টস করি, ওনার বাসা থেকে কিছুদিন গার্মেন্টস করি। করার পরে একটা মেসে আলাদা থাকি, আমি কিছু মেয়ের সাথে থাকি আর কি। তো দেখলাম যে না যা বেতন পাই হয় না, খাবার টাকা টুকা দিয়ে আমার নিজের কাছে কিছুই থাকে না। পরে আবার আরেকজনের বুদ্ধি শুনে আরেকটা বাসায় চলে যাই, ওখানে থাকি। ওখানে আবার বাচ্চার দেখাশোনা করতাম আর কি। তো মানে কিন্তু আমার তখনও মানে মাথার ভিতরে ছিল না যে আমি কোথায় থেকে আসছি, কিভাবে যাব, কি আসবে বিষয়, মানে এগুলো আমার কিছুই ছিল না। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো আমি বলতাম যে আমি ছোটবেলা হারিয়ে গেছি। মানে পুরা যে আমি কোথায় থেকে আসছি, কি আসবে বিষয়, এগুলো আমি কিছুই বলতাম না। আমি বলতাম আমি হারিয়ে গেছি, আমার কিছু মনে নেই, এতটুকুই বলতাম। পরে এরকম করতে করতে পরে আমি একদিন এই বাউনিয়াবাদে আসি। আসার পরে ওনারা ওখানে থাকি, থাকার পর একটা মেয়ের সাথে থাকি। থাকার পরে সবাই বলতেছে যে তোর তো বাপ মা নাই, কি করবি, তাহলে এক কাজ কর, একটা ছেলে আছে আমাদের কাছে, তো আমরা বিয়ে দিয়ে দিই। ওকে, সবাই বলতেছে এটা? জি, যাদের বাসায় থাকি ওই খালা বলতেছে। তো আমি বললাম যে আমার তো বাপ মা নাই, আমাকে কে বিয়ে করবে, কেউ তো বিয়ে করবে না। তো এরকম করার পরে বলছে যে না আমাদের কাছে একটা ছেলে আছে, ওরও বাপ মা নাই। আমার স্বামীর এক বন্ধু বলতেছে যে না ওরও বাপ মা নাই, কিন্তু ওর সবই আছে, কিন্তু আমার কিছু বলে নাই, আমার না জানাইয়া দিছে। উনি আগে একটা বিয়েও করছে, সেটাও আমাকে জানানো হয় নাই, পরে জানছি আমি। পরে আমি বললাম ঠিক আছে। তো চিন্তা করলাম যে আমিও এতিম, আমারও কেউ নাই, তো ওনারও কেউ নাই, থাক মনে হয় হবে। পরে বিয়ে হওয়ার পরে জানি যে ওনার বাবা মা সবাই আছে, কিন্তু আমার শ্বশুর ছিল না, কিন্তু ওনার আত্মীয় স্বজন সবাই আছে। থাকার পরে ওনারা আর আমাকে মাইনা নেয় নাই।
মানে আমার স্বামীর সাথে অনেক ঝামেলা করছে, যে কি মেয়ে বিয়ে করছিস, রাস্তা থেকে ধরে আনছোস, এই সেই, মানে অনেক বাজে বাজে কথা বলছে। বলার পরে আমি তখনও বলি নাই যে আমার দেশের কিছু কিছু আমি জিনিস জানি বা কিছু, আমি তখনও বলিনি। তো এরকম করতে করতে প্রায় বিয়ের 9 বছর, আমার একটা 8 বছরের মেয়ে আছে আর ছোট একটা 6 মাসের মেয়ে আছে। এখন আমরা আলাদাই থাকি। আপনাদের এখানে আমি ওই আমার এক ভাগ্নে আছে, হুম। ওর আম্মু আমার বলছে যে আচ্ছা তুই কি কিছুই জানোস না তোর দেশের ব্যাপারে? হুম। তা আমি বললাম যে না, আমি কিছুই জানি না। মানে আমি বলতে চাইনি কেন, যে আমি হাতিয়ার সন্দ্বীপ এতটুকু মনে আছে, ওইটা আমার দেশ কিনা আমি সঠিক সেটাও বলতে পারি না, মানে এতটুকু মনে আছে যে হাতিয়ার সন্দ্বীপ। আর আমার বাড়ির কিছু কিছু সদস্যের নাম আমার মনে আছে। হুম। তো আমি মানে বুঝতে পারি নাই যে এখানে আসলে বা কিছু হবে। উনি আমার বললো যে একটা চ্যানেল আছে, মানে উনি আমাকে বুঝায় বলে নাই যে এরকম একটা চ্যানেল আছে, তুই এখন, উনি আমাকে একদিন বলতেছে কোরবানির আগে বলতেছে যে একটা চ্যানেল আছে, তুই যদি নাম ঠিকানা কিছু দেস তাই তুই তোর পরিবার খুঁজে পাইবি, হেরাই খুঁজে দিব। তাই আমি বলছি না, আমার কিছু মনে নেই। হুম। এরকম ভাবি বলি, আমি বলি আমার কিছু মনে নেই। পরে এই গত মাসের 5-6 তারিখে আমাদের ওই পাশের বাসায় এক খালা যায় আমার কাছে, হুম। দোকানে, চার দোকানে বসি, বসার পর আমার মেয়ে আবার মাদ্রাসায় যাবে, ওখানে নাস্তা খাওয়ানোর জন্য যাই। পরে এক খালা বলতেছে, আচ্ছা আয়সা, তোর তো তোর কণ্ঠ শুনে মনে হইতেছে, তোর কথাবার্তা শুনে মনে হইতেছে তুই মনে হয় নোয়া খাইলা। পরে আমি বলি যে না, না আমি নোয়া খাইলা না। আমি কিভাবে বলবো, আমি তো জানি না, আমি খুব ছোটবেলা হারাই গেছি। তো বললো যে না তুই সত্যি করে বলতো, এরকম এরকম একটা আছে। তো আপনার নাম বললো, পরে চ্যানেলের নাম বললো যে আপন ঠিকানা এরকম একটা আছে, ওখানে তুই যোগাযোগ করলে তোর পরিবার তুই খুঁজে পাবি, কি দেখ কিছু মনে আছে কিনা। তো হঠাৎ করে কেন জানি না আমার মনে হইলো যে না, অনেক হয়েছে জীবনে, অনেক করছি যে না, নিজের হঠাৎ করে বুঝাইলাম যে না, এতদিন তো মিথ্যে কথা বলছি, যে আমি জানি তারপরও আমি বলছি যে জানি না। এটার পিছনে একটা কারণ আছে মিথ্যে কথা বলার, কারণ আমি ভাবছি হয়তো আমি কখনো যাইতে পারবো না আমার দেশে, তাই আমি কখনো কেউ কারোর সাথে শেয়ার করি নাই যে আমি অমুক জায়গা থেকে আসছি বা আমাকে এভাবে এভাবে নিয়ে আসছে। কেউ বললে আমি খালি এটুকুই বলতাম যে আমি খুব ছোটবেলা হারাই গেছি, 1 বছরের কালে হারাই গেছি, আমার কিভাবে মনে থাকবো। তো ওই খালা বলার পর আমার হঠাৎ করে মনে হইলো যে না, অনেক হয়েছে, না যদি হয় এরকম কিছু থাকে তাহলে আমি দেখি, চেষ্টা কইরা দেখি। পরে উনি বললো, পরে ওনারা বললাম সবকিছু, যে খালা দেখেন আমার এরকম এরকম, আমি খুব ছোটবেলায় কাজে আসি, আমার কাজে দেয়, ওখান থেকে আমি পলায় পলায়, মনে করেন আমার বেশি অংশ জীবনই গেছে পলাইতে পলাইতে, বাসা ভালো পড়ে না, এখান থেকে পলাই ওখানে, ওখান থেকে পলাই ওখানে। তো এখন আপনি যদি দেখেন, আপনি তো আমার বলছেন, একটা আশা দিচ্ছেন আমারে, এখন কিভাবে কি করা যায়। হুম। পরে উনি বললো যে দেখ, তুই আমারে বল সবকিছু, তারপরে আমি ওই নাম্বার জোগাড় করে দিতেছি, ওখানে ওনাদেরকে ইমেল পাঠানো লাগবো, পাঠাইলে ওনারাই তোর সাথে যোগাযোগ করবো। হুম। তো আমি এক আমার এই আমার শ্বশুর বাড়ির পাশে এক, কেমন তার যেন ওদের ভাই লাগে, আপন না কেমন তার যেন একটা ভাই লাগে। হুম। তো ওই আমার ভাসুর ছেলের সাথে বলি যে দেখ মনির, ওনার মনিরও আসছে আজকে। হুম। তো বললাম যে দেখ কিভাবে কি করা যায়, দেখ সবাই তো বলতেছে একটা মেসেজ পাঠানোর জন্য। পরেও আমাকে বললো যে তুমি এক কাজ করো, আমার বোনের কাছে যাও, নূরজাহানের কাছে যাও, যাইয়া তোমার ডিটেলে সবকিছু লেখো, লেখার পরে আমি মোবাইলে উঠাইয়া পরে ওনাদের ইয়াতে পাঠিয়ে দিব, হুম। ইমেল আইডিতে পাঠিয়ে দিব। তা আমি বললাম ওরে সবকিছু বলার পরে ওই লেখছে, লেখার পরে মানে অনেকদিন ঘুরছি, নিজে না জানলে যা হয় আর কি, অনেকদিন ঘুরছি, ঘুরার পরে মানে ওরও একটু বিরক্ত হয়েছে যে বারবার আসি। তো আমি বললাম যে দেখ, ওর আম্মুটা আবার অনেক কইছে, এই যার জিনিস সে না বুঝে তার কেমন লাগে, আর অতটা বছর ধরে হয় সবকিছু জানো না জানার করছে, তো দে বাবা কিছু কইরা দে, দেখ তোর কাকির জন্য কর, ওর তো কেউ নাই দেখতেছিস তো, যদি পায়। পরে এরকম করতে করতে প্রায় 2-3 দিন, সপ্তাহখানেকের ভিতরে পরে ওরা আমি বললাম, বলার পরে মানে প্রতিদিনই যাইতাম আমি ওদের বাসায়, যে দেখ একটু একটু চেষ্টা কর বাবা, একটু চেষ্টা কর। পরে ও একদিন লেখা পাঠাইছে, পাঠাইছে, হ্যাঁ পুরো বিষয়টা লেখা পাঠাইছে, কিন্তু হয় নাই। তারপর আমি ওকে প্রতিনিয়ত বিরক্ত করতাম যে মনে কি খবর দিয়ে আসে না, কি আসে বিষয় কি নাকি হয় নাই। ও বলতেছে যে না কাকি হয়েছে, ওনারা ফ্যামিলি তোমার ইয়াটা পাইছে, ওরকম কোন ফ্যামিলি হারা পাইলে তারপর তোমাকে জানাবে। তা আমি তো প্রথমে জানি নাই, পরে আমি বলি না আমার মনে টানতেছে না, আমার মনে হইতেছে যে হয় নাই। আপনি দেখতেন না ভিডিওগুলো? হ্যাঁ আমি দেখতাম, তো আমরা তো বারবার নিয়ম কানুন বলে দিই ভিডিওর মধ্যে, বলছেন, তারপর মানে এতটা মাথায় ঢুকে নাই, ওই নিয়ম কানুন দেখে আমি ওরা বলছি যে না এটা শুধু ফোন দিতে হবে, শুধু ফোন দিতে হবে আর ইমেল করলে ইমেল করবেন। আমি সবচেয়ে সহজ পদ্ধতি বলে দিই, এই যে দেখবেন ভিডিওর কোনাতে নাম্বারটা দেয়া আছে, এই নাম্বারে আপনারা ফোন দিবেন। হ্যাঁ, 09639888777। আমি আবারও বলছি 09639888777। সো এই নাম্বারটাতে আপনারা ফোন দিবেন, ফোন দেওয়ার পরে ওখানে ফোনটা অটোমেটিক্যালি রেকর্ড হয়, এবং ফোনটা যে রেকর্ড হচ্ছে এটা আপনাকে বলা হবে, এটাও অটোমেটেড একটা ভয়েস, বলা হবে যে আপনি আপন ঠিকানা চাইলে 1 চাপুন, ব্র্যান্ডিং মডেল এরকম 1 2 3 চাপার একটা ব্যাপার আছে, আপনি চাপবেন, তারপর বলবে যে আপনি কথা শুরু করেন সাউন্ড শোনার সঙ্গে সঙ্গে, এরপর আপনি বলবেন যে আমি হারাই গেছি,
বা আমার পরিচিত একজন আছে এরকম হারায় গেছে, সে তার ফ্যামিলি খুঁজে পেতে চায়, আপনারা দয়া করে এই নাম্বারে কল ব্যাক করেন। এটুকু বললেই এনাফ, আর কিছুই বলতে হবে না। আমাদের অফিস থেকে আরিফ ভাই সে ফোন ব্যাক করবে, ব্যাক করে আপনার কাছ থেকে বিস্তারিত শুনবে। তো কি হলো? যে আমি ওখান থেকে নাম্বার নিয়েছি, ওই হ্যাঁ। ভাবির থেকে আমি যখনই শুনছি, আমাদের টাচ মোবাইল আছে একটা, তা আমি আপন ঠিকানা ইয়া করে ওখান থেকে আমি ভিডিওটি দেখি, দেখার পরে ওখানে দেখি নাম্বার, আমি যে নাম্বারই দেখতাম, যখনই দেখতাম আমি ওই নাম্বারই চেষ্টা করতাম। করার পরে মানে 1-2 বললো, পরে বলার পরে আমি মনে করেন আমার কথাগুলো অনেকবার বলে পাঠাইছি, প্রায় 4-5 যত হবে আমি পাঠাইছি। পাঠানোর পরও দেখি আমি কোনো ফোন আসতেছে না। পরে আমি এই যে খালাই বললো যে না তোর বাড়ি নোয়াখালী, ওই খালার মেয়ের ওই খালার কাছে যাই। আমার স্বামী এখানে আরেকটা কাজ করছে, নোয়াখালী এক লোকের সাথে উনি আবার যোগাযোগ করেন, ওনার আচ্ছা। কেমন তারা চাচা লাগে জানি, আপন না মানে ওইতে এমনি পরিচিত। তো ওনারা আবার নোয়াখালী থেকে আসে, আসার পরে ওই কাকার সাথে আবার যোগাযোগ করছে যে কাকা আমার বউ তো এরকম এরকম হারিয়ে গেছে, এখন অত খালি বলতে পারে হাতিয়া সন্দীপ, ওটা কি নোয়াখালীর ওদিকে। আমি আবার অনেকের মোবাইলে চার্জ দিয়েও মানে দেখতে বলছি যে নোয়াখালী হাতিয়া সন্দীপ এটা কোন জায়গায় পড়ছে। মানে অনেকের কাছে আমি গেছি, প্রায় গত মাসে মাসে প্রতিটা দিন আমি মনে মানুষের পিছে পিছে দৌড়াই মানে ইয়ে করছি। পরে বললো যে এটা নোয়াখালীর শেষে পড়ছে, নোয়াখালীর শেষে পড়ছে। তো ওই কাকারে বললো, কাকারে বলার পর কাকা আবার আমাকে ডাক দিল, ডাক দেওয়ার পর বললো যে আচ্ছা মা বলো তো তোমার কি মনে আছে। তো আমি বললাম যে কাকা এমন এমন, আমার তো তেমন কিছু মনে নাই, মানে দেশের নাম বলতে আমি খালি এতটুকু জানি হাতিয়ার সন্দীপ। তো উনি বললো যে না, হাতিয়ার সন্দীপ যদি তোমার দেশ হয় তাহলে তুমি অবশ্যই এটা তোমার মনে থাকার কথা, একজনেরটা তো আরেকজনে মনে রাখতে পারবে না, তুমি তো আমার দেশের ঠিকানা বলতে পারবা না। পরে বললো যে তোমার বাবা মার নাম কিছু মনে আছে। আমি বললাম যে আমার মার নাম মনে নাই, কিন্তু আমার বাবার নাম মনে আছে, আমার চাচার নাম মনে আছে, আর আমার 2 ফুফুর নাম মনে আছে, আর আমার বাবা 3টা বিয়ে করছে সেটাও আমার মনে আছে। আপনার মা কত নম্বর স্ত্রী ছিলেন? আমার মা কত নাম্বার ছিল সেটা আমি সঠিক বলতে পারি না, কিন্তু আমি যখন দাদার বাড়ি আসি তখন আমার দাদাই বলে যে তোর একটা ভাই আছে। তো ভাই বলতে আমি তো আমরা ভাই বোন 2 জন, আমরা তো এটাই জানি। তাহলে এখানে ভাই হয়তো অন্য পক্ষ। আর আমার দাদি বলছে যে ওর মা মারা গেছে, তাহলে আমার বাবা আরেকটা বিয়ে করছে। কিন্তু আমার ভাই ছিল, ওই ভাই কি আগের ঘরে ছিল না পরের ঘরে ছিল, না আমার মা আগের ঘরে ছিল, সেটা আমি সঠিক জানি না। তো আমি ওখানে থাকাকালীন আমার বাবা আরেকটা বিয়ে করে, ওটা আমাদের নিজের চোখে দেখছি আমরা, আরেকটা বিয়ে করে। ওই খালার কাছে আবার গেলাম, যাওয়ার পরে বললাম যে খালা এমন এমন, ওর আব্বু ঠিক করছে এক লোকেরে। ওই খালা কইতেছে দেখ যা ভালো হবে, ও এমনি করে খুঁজে বাইর করতে পারবো। আমি কই সেটা তো আমি বলতে পারবো না, আর আমার পোলাপেন লইয়া তো এমনি যাওয়া সম্ভব না। তো ওই খালার মেয়ে শুনে আবার বলতেছে আপনি এগুলা কিচ্ছু করেন না, আপনার টাকা যাইবো, আপনার যে আমার রিক্সা চালায় আপনার টাকাটাই যাইবো শুধু শুধু, আপনি এক কাজ করেন আপনাদের অফিসের কথা বললাম। আমি বললাম ওখানে আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু কোনো ফোন আসতেছে না। বললো যে কি করছেন আমার একটু বলেন তো। আমি বললাম যে আমি ইমেল পাঠাইছি এই যে মনিরের মাধ্যমে। পরে বললো যে তাহলে আপনি ইমেলে কোনো ভুল আছে, যার কারণে হ্যাঁ আপনাকে এখনো ফোন দেয়নি, ওটা 48 ঘন্টার ভিতরে আপনাকে ফোন দেওয়া দিবে। 48 ঘন্টার মধ্যে ব্যাক করবে। 48 ঘন্টার ভিতরেই আপনাকে ব্যাক করবে, আপনার মনে ইমেলে কোনো ভুল আছে। তখন আমি বললাম যে এখন কিভাবে কি করা যায়। তো উনি বললো যে আচ্ছা আপনি রাইতে আসেন, আমি আমার স্বামীর সাথে কথা বলি, উনি আবার ইমেলের কাজ করে, তো ওই পাসপোর্ট টাসপোর্ট এগুলা ইমেল টিমেল পাঠায়, উনি আবার ভালো বুঝবে এগুলো। আর আমরা এগুলো একটা পর্ব মিস করি না, আমরা এগুলো দেখি, আমার অনেক ভালো লাগে দেখতে। ওই আফুটা আবার বলতেছে, তাই আমি বললাম ঠিক আছে। পরের দিন যাইতে বলছে, তো আমি সেদিন রাত্রে আবার 10টা বাজে যাই ওনাদের বাসায়, যে আপু জানছেন আপনার স্বামীকে ফোন করে। বললো যে না আমার স্বামী তো আসেনি এখনো কাজের থেকে, আপনি কালকে সকালে আসেন। ওনার মাধ্যমে চেষ্টা করছেন, তারপর আমরা যোগাযোগ করছি আপনাদের সঙ্গে। না ওনার মাধ্যমে না, চেষ্টা করছি অন্য একজনের মাধ্যমে। তো আবার গেছি, পরের দিনও গেছি, যাওয়ার পর উনি বললো যে আজকে না কালকে আসেন। তো পরে পরশু দিনও গেছি, প্রায় 3 দিন ওনার পিছিয়ে আমি ঘুরছি। পরে সেদিন যাওয়ার পরে উনি আমার সাথে তেমন কথা বলে নাই। কথা বলেন আমার কাছে অনেক খারাপ লাগছে যে আমি আজকে বিপদে পড়ছি, মানুষ হ্যাঁ আমার আশা দিয়ে রাখলো যে উনি করে দিব কাজটা, এখন উনি বলতেছে আবার কালকে। তো এখানে তো 4 দিন অলরেডি পার হয়ে গেছে। বিষয়টা কত সহজ শুনেন, আজকে বিষয়টা আসলো বলে আমি বলতেছি আপনাদেরকে। একবার তো বলছি না মুখে, আরেকবার দেখাই দিই, দেখেন কত সহজ। 09639888777। হ্যাঁ শুনেন, ফোন দিছে আমি নিজে থেকে, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস নামে আমার সার্চ করা। আসসালামু আলাইকুম। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডে আপনাকে স্বাগত। আপন ঠিকানা অনুষ্ঠানের ব্যাপারে কথা বলতে চাপলাম 1। তারপর কি বলে? আপনার ফোনটি রেকর্ড করা হচ্ছে। পরবর্তীতে আপনার কথা শুনে আমাদের প্রতিনিধি আপনাকে কল ব্যাক করবেন। বিপ শব্দটি শোনার পর আপনি আপনার কথা শুরু করুন। আমি চেষ্টা করছি এটা তো অনেক। এই যে এখন কথাটা রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। ধরেন আমি কিবরিয়া হারাই গেছি। হ্যালো আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছি। আমি নিজে হারাই গেছি, বা আমার
ঠিকানা এরকম একজন পরিচিত কেউ আছে, আপনারা দয়া করে আমার নাম্বারে যোগাযোগ করুন। ডান, শেষ। এরপরে ফোনটা আপনি কেটে দিবেন। এরপরে এই ফোনটার রেকর্ড অটোমেটিক্যালি হয়ে গেছে, এটা আমাদের কাছে থাকবে। আমরা ওই যে নাম্বার থেকে করছেন ওই নাম্বারটা খুঁজে আমরা ব্যাক করবো। আর সব থেকে মজা মাঝখানে আরিফ ভাই অসুস্থ ছিল বেশ কিছুদিন, এই কারণে অনেকগুলো ফোন জমছে, এই কারণে হয়তো বা ডিলে হয়ে গেছে। যাই হোক, আমি আপনার এই বিষয়টা লম্বা করছি না। ভালো হয়েছে যে আপনার এই চেষ্টার বিষয়টা আমরা আমাদের দর্শকদের একটু বোঝালাম যে উনি কত চেষ্টা করছে। এখানে অনেক কিছু আপনার মনে আছে আলহামদুলিল্লাহ। আমাকে শুধু কয়েকটা জিনিস একটু বলেন তো। আপনার হাতিয়ার সন্দ্বীপ, জি। এখানে একটা চরের নাম বলছেন আপনি, চরের নাম এটা হয়েছে গিয়ে আমি নলির চর না ভাটার চর, কোনটা? নলির চর আর বাটার চর, এটা আমি শুনছি, আমার কাছে লাগে, মানে মনে আছে আমার কাছে, কিন্তু শিওর না আমি। শিওর না? আপনার গ্রামের নাম মনে আছে? না, গ্রামের নাম এখানে মনে তো নেই। আছে একটা, দেখতেছি নলির চর বাটার চর, পাশের গ্রামের নাম পাশের গ্রামের নাম আমি এরকম শুনছি। নলির চর বাটার চর। জি। তো ওখানে কি আপনার বাবার নাম বললে পেলেও পাওয়া যেতে পারে এরকম একটা অবস্থা, তাই কি? আপনার বাবা কি পেশায় ছিল? আমার বাবা ওই যে আমার দাদার ক্ষেত খাবার ছিল ওখানে। কি বাবার নাম কি আপনার বলেন তো? হানিফ। হানিফ। মায়ের নাম মনে নাই? না, মায়ের ভাই বোনগুলোর নামগুলো একটু বলেন তো। ভাইয়ের ওই যে সৎ ভাই যেটা বললাম, বড় ভাই এই যে আমার। আলাউদ্দিন কে? হ্যাঁ, ওটাই। উনি। ওর আর নামই চাচার নাম মনে আছে মোস্তাক, জি। ফুপুর নাম লাইলি আমেনা, দুইজন ফুপু। মোস্তাক না, মোস্তফা। মোস্তফা। আর ফুপার নাম? লাইলি আমেনা। ফুপুর নাম লাইলি আমু, দুই ফুপু। জি। হাতিয়া সন্দীপ, নদীর চর বাটার চর। জি। বাটার চর না ভাটার চর? বাটার চর। আচ্ছা যাই হোক, ভাটা বা বাটা, এখানে গিয়ে আপনাদেরকে এই নাম ধরে খুঁজতে হবে। শোনেন নাজমা, আপনি অনেক কষ্ট করে আমার এই পর্যন্ত আসছেন, আমি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এছাড়া আর কোনো কিছু কি বললে এটা আমাদের খোঁজা সহজ হবে এরকম কোনো কিছু কিনা একটু দেখেন আছে কিনা, আর কোনো কিছু বাদ দিলাম কিনা। 3টা বাড়ি আছে। তিনটা বাড়ি বলেন? পরপর 3টা বাড়ি আছে। প্রথম বাড়িতে পুকুর আছে। বাড়ির সামনে একটা উঠান আছে, পিছনে একটা পুকুর আছে, মানে বেশ জায়গা নিয়ে এই বাড়িটা। এই তিনটা বাড়ি কোথায়? আপনার বাড়ির পাশে? না, আমাদের বাড়ি 3টা ছিল। ও, আপনার বাড়ি পরপর তিনটা বাড়ি? 3টা বাড়ি এই ছিল। তিনটা বাড়ি আপনাদের বাড়ি ছিল? জি। ও মানে তিনটা ঘর আপনাদের বাড়ি না তিনটা বাড়ি আপনাদের বাড়ি? 3টা বাড়ি ছিল। ওরে বাবা, তিনটা বাড়িতে কি কে থাকতো? কে কে থাকতো, প্রথম বাড়িতে থাকতো আমার দাদা দাদি আর আমার ফুফু থাকতো, 2 ফুফু। আর আমার ওই ভাইটা থাকতো। আর আমরা 2 ভাই বোন আবার আশা করে ওখানে থাকি। আর পরের বাড়িতে আমার যতটুকু মনে পড়ে, আমার বাবা 3য় বিয়ে করার পরে ওনারে পিছের একটা রুমে ওনারে রাখা হয়, সামনে গরু রাখা আচ্ছা, হয়। এগুলো আপনার যদি পাওয়া যায় তাহলে কাজে লাগবে। আপনার শরীরে একটা চিহ্ন আছে যেটা আপনার বাবা জানার কথা, মায়ের জানার কথা। জি। এটা তো জন্মদাগ, এটা আমরা বলবো না যে ওনার কি আছে, যদি পাওয়া যায় তাহলে আমরা খুঁজে বের করবো। তো আপনি আসলে কাকে খুঁজতে আসছেন বলেন তো? আমি আমার মাকে, মা মাকে। বাবা যাকেই পাই। এদের কথা মনে পড়ে? হ্যাঁ, খুব মনে পড়ে আমার বাবা মার কথা। বাচ্চা কাচ্চা কয়জন আপনার? আমার 2 মেয়ে। এই যে একজনকে নিয়ে আসছেন দেখলাম, ওর বয়স কত? ওর বয়স 8 বছর। আর একটা ছোট 6 মাস। 6 মাসের কোলে না? ও কান্নাকাটি জি। করতেছে। আর হাজবেন্ড কি করে? রিক্সা চালায়? হাজবেন্ড রিকশা চালায়। ও তো মনে হয় সাপোর্ট দিয়েছে আপনাকে, নাহলে তো এ পর্যন্ত আসতো না। সাপোর্ট দিয়েছে। না, আমি ওনাকেও বলিনি। আচ্ছা ওই যে ওই খালার সাথে যেদিন বলছি সবাই তখন জানছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা ভিডিও করলাম, ভিডিও আমরা পাবলিশ করে, আপনি বেশি বেশি করে আল্লাহকে বলেন, আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখতে হবে। ঠিক আছে? কোনো কিছু কি বাদ দিয়েছি? কোনো তথ্য যেটা? বাড়ি 3টা বাড়ি বললাম পরপর। এটা তো হয়েছে, ছাড়া পুকুর। এগুলো হয়েছে, এগুলো ছাড়া এগুলো লাগবে না। এগুলো ছাড়া না, কোনো না, তথ্য বাদ এগুলো দিয়েছি? কোনো ছাড়া নাম বাদ দিয়েছি? আর নদী টদী এগুলো তো সব আছে। হ্যাঁ, নাম বাদ দিয়েছি? কোনো নাম? না। চলেন প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি, এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভিডিওটা শেয়ার করেন, ট্যাগ করেন ফ্রেন্ডদেরকে, একটা ভালো রেজাল্ট যেন আমরা নিয়ে আসতে পারি। শেয়ার যদি আপনি ইউটিউবে দেখেন